এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পবিত্র গঙ্গার তীরে, বারাণসীর দশাশ্বমেধ ঘাট। চোখের সামনে অনবরত ছুটে চলেছে অসংখ্য নৌকা, যেন সময় স্রোতের সাথে কাশীনগরের জীবন ভেসে চলেছে। একদিকে গঙ্গার শান্ত ধারা, আর একদিকে মানুষের ব্যস্ততা। যেন মনে হয় ভক্তি আর বিশ্বাসের মেলবন্ধন এখানে সম্পূর্ণ জুড়ে রয়েছে। বেনারস এই জন্যই সেরা যে এই দৃশ্য কিন্তু আর কোথাও দেখতে পাওয়া যাবে না। এই শহরের প্রতিটা রাস্তা বলে দেয় ইতিহাস, আর প্রতিটা ঘাট বলে দেয় ধর্ম আর সংস্কৃতি। চলুন আজ তাহলে আপনাদের বেনারসের অপূর্ব সন্ধ্যা আরতি, গঙ্গার ঘাটের দৃশ্য আপনাদের কাছে তুলে ধরি। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি বেনারসের প্রসিদ্ধ দশাশ্বমেধ ঘাটে। এখানে সন্ধে 7টার আগেই আমরা পৌঁছে গেলাম। এখানে আমরা একটি ক্রুজ ভাড়া করে পার হেড 350 টাকা করে টিকিট কেটে আমরা গঙ্গা বক্ষের উপর হইতেই গঙ্গা পাড়ের অপূর্ব সন্ধ্যা আরতির দৃশ্য উপভোগ করতে শুরু করলাম। যে দৃশ্য ভারতের অন্যতম সেরা আধ্যাত্মিক অভিজ্ঞতা, যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত ও পর্যটক সমবেত হন, সেই অপূর্ব নয়নাভিরাম দৃশ্য দর্শন করার জন্যে এখানে তরুণ পুরোহিতরা সুসংগতভাবে বিশাল পিতলের প্রদীপ, ধূপ আর শঙ্খধ্বনির মাধ্যমে এই আরতি করে থাকেন। আমরা ক্রুশের ভিতর হইতে এই অপূর্ব দৃশ্য দর্শন করছি। এখন ঠিক সন্ধে 7টা, এই সময় আরতি শুরু হয়। দূরে প্রচুর নৌকো, জাহাজ, বোট, ক্রুজ সবই রয়েছে। লক্ষ লক্ষ ভক্ত আজ এখানে উপস্থিত হয়েছে এই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করার জন্য। বলা হয়ে থাকে বারাণসীর গঙ্গায় স্নান করলে পাপ ধুয়ে যায়। আজ আমরা সেই অপরূপ গঙ্গা আরতির সেরা দৃশ্য আমাদের চোখের সামনে। আমরা বসে রয়েছি ক্রুজে। এখনই গঙ্গা আরতি আরম্ভ হবে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। শুরু হয়ে গেছে গঙ্গা আরতি। কী নয়নাভিরাম দৃশ্য! আমি যেটুকু পেরেছি ক্যামেরাবন্দি করতে সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। অপূর্ব সুন্দর এই দৃশ্য। আগে পৌঁছে গঙ্গা ঘাটের সিঁড়িতেই জায়গা রেখে বসে কিংবা নৌকা, বোট বা ক্রুজে বুক করে আপনারা গঙ্গা আরতির দৃশ্য দর্শন করতে পারেন। গঙ্গা বক্ষের এই অপূর্ব দৃশ্য মন পবিত্রতায় ভরে তোলে। এরপর তৃতীয় দিন আমরা চলেছি সারনাথের দিকে। আমরা অটো করে সারনাথে পৌঁছে গেলাম। আমরা এখন সারনাথের থাই বুদ্ধিস্ট টেম্পলে প্রবেশ করছি। বারাণসী থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত সারনাথ, যা বৌদ্ধ ধর্মের পবিত্র তীর্থস্থান। এই মন্দিরে প্রবেশের জন্যে কোনো প্রবেশ মূল্য নেই। আমরা ভেতরে প্রবেশ করছি। সবচেয়ে বড় আকর্ষণ সারনাথের এই বিশাল বুদ্ধ মূর্তি। এখানে রয়েছে অশোক স্তম্ভের একটি রেপ্লিকা। মূল রেপ্লিকাটি রয়েছে সারনাথের মিউজিয়ামে। যেহেতু বুদ্ধদেব 80 বছর বয়সে মহাপরিনির্বাণ লাভ করেন, সেহেতু মূর্তিটির উচ্চতাও 80 ফিট করা হয়েছে। সারনাথের এই বিশাল বুদ্ধ মূর্তি তার বিশালত্বকেই মনে করিয়ে দিচ্ছে। মন্দিরের চারপাশ নানা রঙের ফুল আর গাছপালা দিয়ে সাজানো রয়েছে। এই বিশাল আকার বুদ্ধ মূর্তিটি বামিয়ানের বুদ্ধ মূর্তির অনুকরণে তৈরি করা রয়েছে। এই মূর্তিটি থাইল্যান্ডের গভর্নমেন্টের দ্বারা নির্মিত করা রয়েছে। মূর্তিটির সামনেই রয়েছে বুদ্ধদেবের মা মায়াদেবীর মূর্তি। এরপর আমরা এসে পৌঁছালাম
উপাসনালয়ে। এই মন্দিরের স্থাপত্য শৈলীতে রয়েছে থাই শিল্পকলার এক অপূর্ব নিদর্শন। থাইল্যান্ডের প্যাগোডার স্টাইলেই এই মন্দিরটি তৈরি হয়েছে। মন্দিরের ভেতরে ধ্যানমগ্ন বুদ্ধের বিশাল মূর্তি রয়েছে। মন্দিরের প্রবেশ করলেই মন শান্ত ও পবিত্র হয়ে যায়। এখানেই আমরা নিজেদের একটু ক্যামেরা বন্দি করলাম। মন্দিরের বাইরের দৃশ্যটি ভীষণ সুন্দর, মনোরম, প্রকৃতির অপূর্ব সৌন্দর্য সবাই উপভোগ করতে করতেই আমরা সামনে এগিয়ে চললাম। সামনেই রয়েছে বোধি বৃক্ষ। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সারনাথের বোধিবৃক্ষের সামনে। আমার সামনে রয়েছে বোধিবৃক্ষ। বোধিবৃক্ষের নিচে বুদ্ধের ধ্যানরত 4টি মূর্তি রয়েছে। একটি মূল মূর্তি, তার নিচে আরও 3টি মুদ্রায় 3টি মূর্তি এখানে রয়েছে। এই বোধিবৃক্ষের তলায় প্রথম বুদ্ধদেব তার 5 জন শিষ্যকে প্রথম দীক্ষা দিয়েছিলেন। এই দীক্ষা দেওয়া থেকেই শুরু হয়েছিল বৌদ্ধ ধর্মের প্রচার। এখানে এসে মন সত্যিই শান্তিতে ভরে যায়। নানা রকমের ফুল, সিঁদুর ফুল, আকন্দ ফুল, অশোক ফুল সব কিছুই দর্শন করে এবার আমরা বাইরে বেরিয়ে এলাম। এবার কিছুটা এগিয়েই সারনাথের স্তূপ। ভেতরে প্রবেশের মূল্য পার হেড 25 টাকা। অনলাইনে টিকিট কাটলে পার হেড 20 টাকা। আর মিউজিয়ামের মূল্য আলাদা। মিউজিয়ামটি আজ বন্ধ রাখা হয়েছে, সেই জন্য আমরা প্রবেশ করতে পারলাম না। যেহেতু আজ শুক্রবার মিউজিয়াম বন্ধ রাখা হয়। বৌদ্ধ ধর্মের শিষ্যদের কাছে এটি একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান, যেটি তাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। মৌর্য যুগে এই সারনাথ বৌদ্ধ ধর্মের অন্যতম কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল। আমরা এখন রয়েছি মূলগন্ধ কুটিবিহার। মূলগন্ধ কথার মানে যে স্থানে বৌদ্ধ ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। এই স্থানটি বৌদ্ধের ধর্মচক্র প্রবর্তনের সময় তার আশ্রয়স্থল ছিল। ভাবলেই সত্যি অবাক লাগে না? মৌর্য যুগে সম্রাট অশোক এই স্থানটির সংস্কার করেন। এখন যা ধ্বংসস্তূপ রয়েছে সেটি 1994 সালে কুতুবউদ্দিন আইবক ধ্বংস করেছেন। কালের নিয়মে পুরো জায়গাটি মাটির তলায় চাপা পড়ে যায়। 1815 সালে সারনাথে প্রথম খনন কার্য করেন কর্নেল ম্যাকেঞ্জি। এরপর 1834 সালে খনন কার্য করেন আলেকজান্ডার কানিংহাম। তারপর 1904 থেকে 1905 সালে ফ্রেডরিক অর্টেল খনন কার্য করেন। 1921 থেকে 1922 করেন দয়ারাম সাহানি। পরবর্তীকালে 2013 থেকে 2014 ডাক্তার বি.আর. মানি। তাতেই এখন আমরা বর্তমান রূপ দেখতে পাচ্ছি। বৌদ্ধ গুম্ফা, বৌদ্ধ সন্ন্যাসীদের আবাসস্থল, বৌদ্ধ মন্দির ইত্যাদির ভিড়টুকুই আজ আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে যা কিছু উদ্ধার করা হয়েছে তা মিউজিয়ামেই রাখা আছে। এখন আমরা যাচ্ছি বিখ্যাত ধ্যামিক স্তূপের সামনে। এই ধ্যামিক স্তূপের পাথর আনা হয়েছিল চুনার থেকে। ধ্যামিক স্তূপের নিচের অংশটা পাথর দিয়ে তৈরি আর উপরের অংশটা ইট দিয়ে তৈরি। এই স্তূপটা মাটির কাছের ব্যাস 93 ফুট, ভিতসহ উচ্চতা 143 ফুট। মাটির উপরে রয়েছে 128 ফুট। স্তূপটির গায়ে 8টি খুপড়ি রয়েছে। সেখানে 8টি বুদ্ধ মূর্তি ছিল, যা মুক্তিপথের পথিক। 1998 সালে কুতুবউদ্দিন আইবেক সারনাথকে একেবারেই ধ্বংস করে দেন। তারপর এই ধ্বংসস্তূপকে অনেকটা ক্ষতিগ্রস্ত করেন কাশীর রাজা চৌরিত সিংয়ের দেওয়ান জগৎ সিং। সারনাথের অপূর্ব সৌন্দর্য আর ইতিহাসে ভরা অপূর্ব নিদর্শনকে মনের মণিকোঠায় রেখে আমরা এবার বেরিয়ে পড়লাম। আমার সাথে ঐতিহাসিক সারনাথের অপূর্ব দৃশ্য আর বেনারসের গঙ্গাবক্ষের
সন্ধ্যা আরতির যে অপূর্ব দৃশ্য আপনারা উপভোগ করলেন, তাদের সকলকে জানাই অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেনারস ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে আবার আমি আপনাদের সামনে চলে আসব। জয় বাবা বিশ্বনাথ।